নির্জন পথে পেছনে থাকলো কি অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না ঝমঝম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর, আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। সালমান আখিয়ার আকাশ মাস 6 হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়েছে। সাধারণত যেমনটা হয়, ফার্স্ট ইয়ারে খুব তাড়াতাড়ি ক্লাসমেটদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর এদিক থেকে সালমান আখিয়ার আকাশ আরও এক কাঠি সরেস। ডিপার্টমেন্টের সবাই, একদম টিচার থেকে শুরু করে মোস্ট সিনিয়র ব্যাচ পর্যন্ত, সবাই যেন ওদের বন্ধুত্বকে হিংসে করে। একদম সকালে ক্লাসে একসাথে বসা থেকে শুরু করে ক্লাস শেষে আড্ডা, তারপর আখিকে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত তিনজন একদম একসাথে লেগে থাকে। প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তিনজন প্ল্যান করে ফেলে যে তারা ট্যুর দেবে। তা নিয়েই আলোচনা চলছিল। এই বলতো কোথায় যাওয়া যায়? কেন আমারই বলতে হবে কেন? তোর মতো আর কেউ ঘুরেছে নাকি আমাদের মধ্যে? আরে আমি তো মোটামুটি সব জেলায় ঘুরেছি, তোরা কোথায় যেতে চাস সেটা বল। আমার মাথায় তো ওই কক্সবাজার সেন্ট মার্টিন ছাড়া কিছুই নেই। এ না না, ওইসব জায়গায় এখন যাওয়াই যাবে না, ভিড়ে কিছুই দেখতে পারবি না। তাহলে সুন্দরবন যাবি? তোরা এই সিজনে সুন্দরবনে ঘুরতে পারবি না, একে তো ঠান্ডা, তার উপরে এবছর শুনলাম পানি নেই। তোরা তো নিশ্চয়ই কাদায় নামবি না, আবার নৌকাও যেহেতু নেই ভালো মতো ঘুরতেই পারবি না। এই জন্যই তো বলছি যে আমরা আসলে বুঝবো না কোথায় যাওয়া উচিত বা কোথায় গেলে ভালো হবে, তাই বলছি তুই একটু সাজেশন দে। আচ্ছা বলতো, তোদের রাজবাড়ি কেমন লাগে? এই, তুই আবার বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার প্ল্যান বলবি না তো? আরে না, ধুর। আর সেদিন আমার এক বন্ধুর কাছে শুনলাম বান্দরবানে বেশ পুরনো একটা রাজবাড়ি নাকি আছে। আমরা যে ধরনের রাজবাড়ির কনসেপ্টের সাথে পরিচিত সেরকম একদম নয়। খুব সম্ভবত ওখানকার মারমা কোনো এক রাজার রাজবাড়ি, অনেক দিন ধরে নাকি পরিত্যক্ত, কোনো সংস্কার নাকি হয়নি। জায়গাটা নাকি বেশ বড় আর খুবই নির্জন, খানিকটা দুর্গমও বটে। তবে পাশেই নাকি বাজার আছে, যার জন্য খাওয়া দাওয়া নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর ওখানে লোকালদের বাড়িতে নাকি থাকতে দেয়, ওদেরকে অল্প কিছু টাকা দিয়ে দিলেই মনে হয় হয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস? ওখানে এত বড় জায়গা হওয়া সত্ত্বেও প্রশাসন নাকি ভূতের ভয়ে জায়গাটা দখল নেয় না। বলে নাকি অনেক দুর্গম, তাই ওদিকে যাচ্ছে না। অথচ কাছে একটা পাহাড়ে নাকি পার্কও বানিয়েছে। মানে বেশ ভূতের একটা ব্যাপার আছে। মজা তো, রহস্যের গন্ধ পাচ্ছি। এই শোন, আমি কিন্তু এখানেই যাব। কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বান্দরবন তো এমনিতেই শুনেছি অনেক দুর্গম, তার উপরে জায়গাটাও নাকি অনেক ভেতরে। দুর্গম তো কি হয়েছে, মানুষ কি যায় না নাকি? এইটুকু মুরগির কলিজা নিয়ে তুই কি করে আছিস বলতো? হ্যাঁ, পরে যখন ভয়ে ভিমি খাবি তখন আমারই সামলাতে হবে। মুরগির কলিজা না, এটাকে বল রেসপন্সিবিলিটি। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন তো? আন্টি ভালো আছেন? আবার তোরা দুটো লেগে গেলি। থাম তো। শোন, ভয়টা না আসলে ওখানে না। আমি যতদূর জানি ওখানে যাতায়াত খুব একটা কঠিন নয়। আমার কনফিউশনটা ওই ভুতুড়ে ব্যাপারগুলো নিয়ে। ইন্টারেস্টও না ওখানেই। তোরা যদি সাহস রাখতে পারিস তাহলে আমি ব্যবস্থা করছি। এই 21st সেঞ্চুরিতে এসে তুই ভূতের ভয় পাচ্ছিস? বলদ কোথাকার। যাতায়াতের সমস্যা না হলে আমি ইন। আমি তো আগে থেকেই দুপায়ে খাড়া, কিন্তু আরেকটা ব্যাপার ভাবছি, বাসা থেকে একা মেয়েকে যেতে দেবে কিনা। একটু দেখ না সিনথিয়া যায় কিনা, ও গেলে বাকিটা বাসায় ম্যানেজ করে নেব। সবই ঠিক আছে, কিন্তু আমার তো পকেটের অবস্থা একেবারে গড়ের মাঠ। টাকা লাগলে ধার নিস আমার কাছে, 1000-500-এর মধ্যে তো হয়ে যাওয়ার কথা, তাই না?
হ্যাঁ, পার পার্সন 5-6 মধ্যে হয়ে যাওয়ার কথা। আমার কিছু টাকা জমানো আছে, মিলিয়ে ঝিলিয়ে হয়ে যাবে। সিনথিয়ার ব্যাপারটা দেখ তুই। আচ্ছা, আমি কথা বলে দেখি। সালমান, তুই যেহেতু পুরো ব্যাপারটা দেখছিস, একটা ডিটেইলস বাজেট করে ফেলিস, ঠিক আছে? ওকে, তেমনটাই কথা থাকলো। এই সালমান, বল তো আপডেট কি? দোস্ত, আমার মনে হচ্ছে সিনথিয়া যাবে না। যাবে না? না রে, কথা বললাম ওর সাথে। ও নাকি কিছুদিন আগেই সিলেট ঘুরে এসেছে। আরে দেখ না, একটু বাসায় ম্যানেজ করতে পারিস কিনা। বললে কি আর ম্যানেজ করা যায়? দেখ না, কোন একটা বাহানা বানাতে পারিস কিনা। দেখি, একটু ভাবি। স্বাভাবিকভাবেই পরিবেশটি একটু ভারী হয়ে ওঠে। 3 বন্ধুর এক্সাইটমেন্টে যেন কেউ পানি ঢেলে দিল। চুপচাপ চায়ের কাপে চুমুক দেয় আকাশ। পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। সাধারণত নন স্মোকার সালমান এবং স্পেশালি আখির সামনে আকাশ সিগারেট ধরে না, কিন্তু আজ আকাশ তার নিয়মিত চর্চা ভুলে যায়। সিগারেটের ধোঁয়ার পরিবেশটা যেন আরও একটু গাঢ় হয়। পরিবেশটাকে একটু সহজ করার জন্যই বোধহয় আখি নীরবতা ভাঙে। কিরে সালমান, তুই চুপ করে আছিস কেন? কি বলবো বল, ট্যুর না দিতে পারলে আমার একদমই ভালো লাগে না। এই, তোরা কি এখনই ভেবে নিলি যে ট্যুর ক্যান্সেল? একটু সময় দে, দেখি কি করা যায়। দেখ না, একটু ম্যানেজ কর না রে ভাই। ভার্সিটিতে উঠলাম মনেই হয় না এখনো সেই কলেজের জীবনের মতোই সব। ভার্সিটি থেকে বাসা, বাসা থেকে আবার ভার্সিটি, লাইফে একটু টুইস্টও নেই। আড্ডাটার বেশি দূর এগোয় না, তবে আখির মনে কেমন একটা জেদ চেপে যায়। ব্যাপারটা এই নয় যে সে ট্যুরে যেতে পারছে না, বরং সালমানের কথাটা তার খুব গায়ে লাগে, যেন পুরো নারী জাতির অ্যাম্বাসেডর হয়ে তাকে ট্যুরে যেতে হবে। হঠাৎ চমৎকার একটা আইডিয়া তার মাথায় আসে। দোস্ত, ওই যে রাজবাড়িটার কথা বলছিস, আমাকে একটু ডিটেলসে বলতো। এখানে কি হয়েছিল, মানে কতটুকু কি জানিস? আমি তো খুব বেশি কিছু এখনো জানি না। আসলে আমার প্ল্যান ছিল যে ওখানে গিয়ে ব্যাপারটা নিয়ে ভালো মতো একটু রিসার্চ করব। চল একটা কাজ করি, যেহেতু পুরনো রাজবাড়ি এবং একই সাথে ভুতুড়েও, আমি মোটামুটি শিওর ওখানে কিছু না কিছু হিস্টোরিক্যাল ইভেন্ট আছে। তুই তো রিসার্চ করবি ভাবছিসই, আমারও প্ল্যান আছে কিছু হেরিটেজ নিয়ে কয়েকটা কাজ করার। অবশ্য ভেবেছিলাম 3rd ইয়ার বা 4th ইয়ারে গিয়ে সেসব করব, কিন্তু ট্যুর তো দিতে হবে। একটা একাডেমিক রিসার্চ করে ফেলে চল, তাহলে ভাষায়ও কিছু বলবে না। ডিপার্টমেন্টে আলাদা কিছু খাতির যত্নও পাওয়া যেতে পারে। বন্ধ বলিসনি তো, আইডিয়াটা তো একেবারে ফার্স্ট ক্লাস। আমি এভাবে আগে কেন ভাবিনি এটাই বুঝতে পারছি না। নইলে এতদিনে বোধহয় আমার 2-1টা পেপার ছাপা হয়ে যেত। তাছাড়া হিস্টোরিক্যাল হেরিটেজে তো আমার আলাদা ইন্টারেস্ট। তুই কিছু চিন্তা করিস না, যত ইনফরমেশন লাগে আমি দেবো, তুই শুধু জিনিসগুলোকে ফরম্যাটে ফেলবি। একাডেমিক ফরম্যাট তো বুঝিসই, আমি খুব একটা বুঝি না, তাই আর কি। এখন তাহলে আকাশ গাধাটাকে দিয়ে কি করানো যায় বলতো? ওর একটা ক্যামেরা আছে না, কিছু ছবি তোলা গেলে একটা ফুল ডকুমেন্টেশনও কিন্তু করা যায়। একদম পারফেক্ট, ট্যুর ইজ অন। আকাশও পরে ব্যাপারটাকে বেশ অ্যাপ্রিসিয়েট করে। পরের সপ্তাহখানেক ধরে একদম পুরো দমে তথ্য সংগ্রহ শুরু হয়। গল্পটা জানার জন্য ইন্টারনেট থেকে শুরু করে স্থানীয় যত এজেন্সি আছে সব জায়গায় খোঁজখবর করে সালমান। আখি এর মধ্যে রিসার্চ মেথোডোলজি অনেকখানি পড়েও ফেলে, অথচ কোর্সটা 3rd ইয়ারের। কিছুটা ফাঁকিবাজ চরিত্রের আখির এমন পরিবর্তন দেখে তার পরিবারও তাকে চমৎকার সাপোর্ট দিতে শুরু করে। মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে চমৎকার একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যায়, কিন্তু রাজবাড়িটার গল্পের খুব বেশি অংশ ওরা রিভিল করতে পারে না। জায়গাটা আসলে রহস্যজনক। তোমরা কারা? কি চাও? ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। সালমান পালা, মেরে ফেলবে, মেরে ফেলবে ওরা। আখি,
আখি, আখি। ট্যুরের ঠিক একদিন আগে আকাশ ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে। ঘুম ভেঙে যায় আকাশের, হাঁসফাঁস করতে থাকে, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না, কিন্তু কেমন যেন কিছু একটা বলতে চায়। বিছানা থেকে হাত পা নাড়াতে পারে না, ছটফট করতে থাকে। বিছানা ছেড়ে উঠবার জন্য এপাশ ওপাশ করতে থাকে। আকাশ আসলে বুঝতে পারছে না সে কি জেগে আছে, পুরোটা কি বাস্তব নাকি এখনো স্বপ্ন দেখছে। প্রায় মিনিট দুয়েক এপাশ ওপাশ করার পর খুব কষ্টে উঠতে পারে। তারপর একরকম দৌড়ে তার রুমের লাইট জ্বালায়, একই রকম গতিতে দৌড়ে বাথরুমে যায়, বারবার চোখে মুখে পানি দিতে থাকে, যেন একটু আগে দেখা স্বপ্নটাকে ধুয়ে ফেলতে চায়। বিছানায় ফিরে প্রথমে মোবাইল হাতে নিয়ে সালমানকে ফোন করে সে। হ্যালো। সালমান, হ্যাঁ বল। এত রাতে ঘুমাচ্ছিলাম তো। দোস্ত, খুব বাজে স্বপ্ন দেখেছি। তাহলে হাত মুখ ধুয়ে আবার ঘুমাতে যা। দোস্ত, আমার মনে হয় যাওয়া ঠিক হবে না রে। কি উল্টাপাল্টা বলতেছিস? দোস্ত, আমার মনে হচ্ছে কিছু একটা আছে। হ্যাঁ, আরে কি আছে বলবি তো? কোথায় কি আছে? দোস্ত, আমি দেখলাম ওরা ওরা আখিকে মেরে ফেলেছে, তোকেও মেরে ফেলছিল, খুব টর্চার করছিল। ওরা আবার কারা? কোথায় টর্চার করছিল? আমি জানি না, মনে হলো কোনো উপজাতীয় রাজবাড়িতে, কেমন রাজকীয় ব্যাপার স্যাপার। নিশ্চয় আমরা যেখানে যাব সেখানকার কিছু, ওখানকার রাজা হবে। আরে ধুর, কত রাজবাড়ি আছে। রাজবাড়ি নিয়ে বেশি চিন্তা করছিলি তো, তাই বোধহয় এসব স্বপ্ন দেখেছিস। গেলে দেখবি সব ঠিকঠাক। আর তাছাড়া ওখানে তো এখন কেউ নেই, ভয় পাস না, এটা শুধু দুঃস্বপ্ন। কিন্তু কিন্তু দুঃস্বপ্ন তেমন হয় না, মনে হচ্ছিল সবকিছু সত্যি মনে হচ্ছিল। ওরা তোকে মেরে ফেলবে মনে হচ্ছিল। আসলে আসলে আমি বলতে পারছি না। আচ্ছা, একটু নিঃশ্বাস দিয়ে বল, কি দেখেছিস সেটা খুলে বল। দেখলাম তোকে অনেক বড় একটা বাঁশের কিছুতে বেঁধে রেখেছে, উল্টো করে। আখির চামড়া কেটে ফেলছিল, আঙ্গুল কেটে ফেলছিল। তারপর তারপর না, গলায় কেমন যেন একটা ধারালো কিছু একটা, কি আমি জানি না, চিনি না, কিন্তু আখিকে মেরে ফেললো। শোন, শান্ত হ। অনেক ভয় পেয়েছিস বোঝা যাচ্ছে। দুঃস্বপ্ন দেখলে এমন হয়। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে তারপর ঘুমা, তাহলে দেখবি সকালে উঠে এসব হাস্যকর মনে হবে। না রে, আমি এখনো সব দেখতে পাচ্ছি, যেন এখনো চোখের সামনে। জানিস, আমি না আমাকে দেখিনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার হাত পা বাঁধা, গলায় খুব সম্ভবত কোনো কিছু দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিল। ওঠার পর থেকে অনেকক্ষণ গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। শোন আকাশ, আকাশ কথা শোন আমার। এখন মাথা ঠান্ডা কর, কাল সকালে উঠে কথা হবে, ঠিক আছে? দরকার হলে যাব না, এখন সোজা ঘুমাতে যাবি, ঠিক আছে? আচ্ছা, রাখছি তাহলে, বাই। সালমান ফোনটা ঠিকই রেখে দেয়, কিন্তু ওর মনেও কেমন যেন একটা কালো ছায়া উঁকি দেয়। সত্যি বলতে প্রথম থেকে ও কেমন ভয় পাচ্ছিল ট্যুর নিয়ে। এমন তো কখনো হয় না। সেদিন রাতে আর ঘুম হয়নি সালমানের। রাজবাড়ির ব্যাপারে যা যা তথ্য সংগ্রহ করেছিল তাই উল্টে পাল্টে দেখতে থাকে। বান্দরবানে রেমাক্রি উপজেলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গাটির নাম খুব সম্ভবত সারেঙ্গা। সাধারণত রাজবাড়িগুলো বাজার বা কোনো নদীর আশেপাশে থাকে, কিন্তু সারেঙ্গার এই রাজবাড়িটি 3টি পাহাড়ের মাঝখানে, যেখানে যাওয়ার জন্য মাত্র একটি পথ। সাধারণত ওখানে কোনো লোকাল ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল না। রেমাক্রি থেকে সিএনজি বা তেমন কিছু রিজার্ভ করে ওখানে যাওয়া যায়, তবে পুরোটাও যাওয়া যায় না। 3টি পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় যে পাহাড়টি, তার নাম উলুমছট। খুব সম্ভবত মারমাদের নিজস্ব ভাষায় নামকরণ, অথচ মারমারাও এই নামের অর্থ জানে না।
অনেক আগে নামকরণ করা রাজবাড়িটাও অনেক আগের তৈরি। যতটুকু জানা গিয়েছে তাতে করে বলা চলে কমপক্ষে 3 থেকে 400 বছর তো হবেই। উলুমছটের পাদদেশে একটা বিশাল ফটক, যাকে বলে রাজফটক, কিন্তু সে ফটকটি নাকি বাঁশের তৈরি, যা কিনা রাজবাড়িতে ঢোকার একমাত্র পথ। এত আগে ওখানে যে এত ছোটখাটো একটা সভ্যতা ছিল, এটাই খুব আশ্চর্যজনক ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে, সভ্যতা তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো এখানে ঠিকমতো পৌঁছতই না। প্রায় আধা কিলোমিটার দূরে একটা ঝর্ণা থেকে পানির ব্যবস্থা হতো। তাছাড়া বাকি যা যা প্রয়োজন ছিল সবই ওখানকার জনপদের বয়ে আনতে হতো রেমাক্রি থেকে। সে সময় সেটা অনেক কঠিন ছিল বটে। রাজবাড়ির কাঠামোর বেশিরভাগটাই বাঁশের তৈরি, যেটাও ভাবা অনেকটা কঠিনই। আর মূল যে অংশ সেটা নাকি খুবই দামি পাথর দিয়ে তৈরি। কিন্তু তেমন একটা দুর্গম জায়গায় এত এত পাথর কি করে নেওয়া হয়েছিল তা সালমানের চিন্তার কারণ হয়ে ওঠে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এমন একটি রাজবাড়ির গল্প বা কথিকা এমনকি স্থানীয় মানুষদেরও জানা নেই। আর এমন সীমান্তবর্তী একটা জায়গা থেকেও কি করে তা ভারত মায়ানমারের দ্বারা কিছুটা হলেও অধ্যুষিত নয়, তাও ভেবে কুল পায় না সালমান। এরকম অনেক কিছু ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সালমান আবার নিজের নিয়মিত জীবনে ফিরে যায়। আমার না খুব এক্সাইটেড লাগছে। প্রথমবার বাসার কাউকে ছাড়া ঘুরতে যাচ্ছি, তাও বান্দরবনের মতো একটা জায়গায়। ইনফ্যাক্ট জায়গাটা নাকি ভুতুড়েও, ভাবতেই সেরকম লাগছে। কাল কিন্তু ভুলেও দেরি করবি না। আর টিএসিও আসছি না কাল, একদিন আড্ডা বাদ দিই, নয়তো শেষ মুহূর্তে যদি বেঁকে বসে তাহলে একদম পুরো ব্যাপারটাই ভেস্তে যাবে। একদিন একদম মাম্মাস গার্ল হয়ে থাকবে। এই বক বক করিস না তো, ভালো লাগছে না। তোর আবার কি হলো? কুয়াশা। কিছু হয়নি, অনেকক্ষণ শালা সিগারেট খায়নি তো, সেজন্য বোধ হয় এমনই হয়, বুঝলি? এজন্যই বলি অভ্যাসটা ছাড়। আকাশ শোন, বেশি প্যারা নিস না। ট্যুরে গেলে যা, তোকে সিগারেট খাওয়াতে আটকাবো না। এই 2 দিন তোর ছুটি। আকাশ প্রচন্ড চুপচাপ হয়ে থাকে। আখির আনন্দ দেখে গতরাতে স্বপ্নের কথা বলার ইচ্ছেটা সে হারিয়ে ফেলে। যদিও বলতে গিয়েছিল, তখন সালমান আটকালো। দুজনই ব্যাপারটাকে কেমন এড়িয়ে যেতে চাইছে। আগে কিছুটা মন খারাপ করে এতে। 2 দিন আগের থেকে এই পাজি দুটো এমন কেন করছে তার মাথায় ঢোকে না। সেদিন তাড়াতাড়ি বাসায় ফিরে আঁকি সবকিছু গোছগাছ করে ফেলে। সেদিন অনেক দিন পর নামাজও পড়ে। এদিকে সালমান আর আকাশ আজ বাসায় ফিরতে বেশ দেরি করে। দুজন হাঁটতে হাঁটতে কার্জন হলের দিকে যায়। তারপর সেখানে অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর নীরবতা ভাঙে সালমান। আমার মনে হয় স্বপ্নের ব্যাপারটা আখিকে না বলাই ভালো। ভাবে আমরা হয়তো ট্যুরে যেতে চাইছি না বা ওকে নিতে চাইছি না। জানিসই তো, ও একটু ডিফেন্সিভ। বলিনি তো, তুই তো থামিয়ে দিলি। আর তুই ওসব ভাবিস না, স্বপ্নে কি না কি দেখেছিস। অবশ্যই কাঙ্ক্ষিত দিন চলে আসে। গাবতলী থেকে রাত 10:30টায় বাসে উঠে রওনা হয় 3 বন্ধু। বাসে ওঠার সময় আকাশকে খুব অফ মুডে মনে হচ্ছিল। পরে অবশ্য দূরের এক্সাইটমেন্ট আকাশকে স্পর্শ করে ফাইনালি 3 জন বেশ আনন্দ নিয়েই যাত্রা করে। বেচারা সালমান একা বসতে বাধ্য হয়। ওদিকে আকাশ আর আখি একসাথে বসে, আর আকাশ কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। কিন্তু বাকি 2 জন মোটামুটি সারা রাতি গল্প করতে থাকে। এরপর ভোরের একটু আগের কথা।
আঁখি শোন, তুই কিন্তু ভুলেও ট্যুরে একবারের জন্য একা হবি না, সব সময় আমার আশেপাশে থাকবি। তোরই আশেপাশে থাকতে হবে, সালমানের আশেপাশে থাকলে হবে না? আরে সেটা না, মানে জানিস তো সালমান তো খুবই বাউন্ডুলে, ও হাঁটতে হাঁটতে কোথায় কখন চলে যায় তার কোনো ঠিক আছে? দেখা যাবে ওই তোকে বিপদে ফেলেছে। তবে চেষ্টা করিস ওকেও একটু চোখে চোখে রাখতে। বাবা, মিস্টার রেসপন্সিবল, হঠাৎ এই কথা? না মানে একটা অপরিচিত জায়গায় যাচ্ছি, তার উপরে রহস্যজনক একটা জায়গা। আমার মনে হয় সেফটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা ঠিক হবে না। বুঝলাম, তুইও সাবধানে থাকিস, নইলে পরে আমার খেয়াল রাখবে কে? আরে ফাজলামি না। ফাজলামি কোথায়? মনে হচ্ছে বেশ খানিকটা সিরিয়াস ব্যাপার। এই যে আবার ফাজলামি করতে শুরু করেছিস, যা ঘুমা। একটু ফাজলামো করলেও আঁখি আসলে একটু লজ্জা পায়, তাই অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে। ঘুমোনোর ভান যাকে বলে। সালমান আর আকাশের মধ্যে আকাশকে বেশ ভালো লাগছিল আঁখি, একটু একটু পছন্দও করে বোধহয়। সে আকাশে তার খেয়াল রাখছে ব্যাপারটা ভাবতেই খুব আনন্দ পায় আঁখি। অন্যদিকে আকাশের মনে আবার দুশ্চিন্তা উকি দেয়। একদিকে জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের স্মৃতি, অন্যদিকে আঁখির ওর প্রতি আচরণ। ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যায়। সত্যি বলতে আকাশের ভালোই লাগে আঁখিকে, কিন্তু আকাশ জানে সালমান আঁখির প্রতি বেশ দুর্বল, এবং সালমানের দুর্বলতা নিঃসন্দেহে অনেক বেশি হয়তো ভালোবাসার কাছাকাছি, যার জন্য সালমান সাধারণত আঁখির সামনে প্রেম বা অমন কিছু নিয়ে কথা বলতেই পারে না, অপ্রস্তুত হয়ে পড়ে। বন্ধুর ভালোবাসার বান্ধবীর অ্যাপ্রোচ, দুটো ব্যাপারেই খুব ভাবায় আকাশকে, কিন্তু সবকিছু ছাপিয়ে স্বপ্নটাই বারবার ফিরে আসে, যেন সে আবার দেখতে পাচ্ছে একটা ক্যাটারপিলারের মতো যন্ত্র, যা কিনা বাঁশ দিয়ে বানানো, তাতে আঁখি সালমান দুজনকে বেঁধে রাখা হয়েছে। একদিকে আঁখির চামড়া তুলে ফেলা হচ্ছে, অন্যদিকে সালমানের আঙুল কেটে ফেলা হচ্ছে। হঠাৎ আঁখিকে ধারালো কিছু একটা দিয়ে বারবার তার চোখে, তার গলায় আঘাত করা হচ্ছে, আর এত সবের মাঝে কেমন যেন একটা লেলিহান শিখার আঁচ পাচ্ছে, যেন তাকে পুড়িয়ে ফেলার জন্য আগুন তৈরি করা হচ্ছে। এসব ভাবতে ভাবতেই চোখ বন্ধ হয়ে আসে আকাশে। কেমন যেন একটা গভীর তন্দ্রা আষ্টে পৃষ্ঠে ধরে আকাশকে, আর ঘুম ভাঙে আঁখির ডাকে। এই আকাশ, ওঠ, আমরা পৌঁছে গিয়েছি। হ্যাঁ, ও ও আচ্ছা। সালমান কোথায়? সালমান! আরে চিল্লাচ্ছিস কেন? সালমান আগে নেমেছে, ও বক্সের থেকে লাগেজগুলো বের করছে, আমাকে বললো তোকে ডাকতে। ওঠ, নাম, আস্তে আস্তে চল। চল। বান্দরবান থেকে নেমে ওরা দুটো রিক্সা নিয়ে রেমাক্রি বাস স্ট্যান্ডের দিকে যায়। টিকিট কেটে রেমাক্রি রওনা হয়। 8টার বাসে প্রায় 2 ঘন্টা জার্নি শেষে ওরা রেমাক্রি বাস স্ট্যান্ডে পৌঁছে সেখানে নেমে একটা লোকাল হোটেলে সকালে নাস্তা করে। সেই হোটেল থেকে ফ্রেশ হয়ে 11:30 নাগাদ ওরা একটা সিএনজি রিজার্ভ করে সারেঙ্গা রওনা হয়। যাওয়ার সময় ওরা সিএনজি ড্রাইভারের সাথে আলাপ করে জানতে পারে রাজবাড়িটাকে উলুমশট রাজবাড়ি বলা হয়। এর আগে নাকি অন্য একটা নাম ছিল, তবে কালের বিবর্তনে সে নাম হারিয়ে গিয়েছে। ওদিকে নাকি তেমন কেউ একটা যায় না। ইনফ্যাক্ট সিএনজি ড্রাইভার তার 5-6 বছর অভিজ্ঞতায় কাউকে রাজবাড়ির গেট অতিক্রম করতে দেখেনি। অনেক ধরনের ভৌতিক গল্প নাকি সেখানে প্রচলিত আছে, তবে সিএনজি ড্রাইভারের মতে সব গল্পই নাকি এক মারমা রানীর তৎকালীন রাজার সাথে প্রতারণা করার গল্প। রানী নাকি চরিত্রহীনা ছিলেন, যার জন্য রাজা প্রচণ্ড অসুখী ছিলেন, যার ফলাফল ভোগ করত তখনকার প্রজারা। রানী নাকি সে সময় সেনাপ্রধানের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যে কিনা একই সঙ্গে রাজার খুব কাছের বন্ধুও ছিল। তাই রাজা সেই সেনাপ্রধানকে কোনো রকম শাস্তি দেননি, এমনকি রানীকেও তিনি জানতে দেননি যে তিনি রানী এবং সেনাপতির সম্পর্কে ব্যাপারটা জানতেন। রাজা নাকি রানীকে অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু বাগড়াবাদে অন্য জায়গায় কোন এক মন্ত্রীগোছের একটা লোক ব্যাপারটা রাজ্যব্যাপী প্রচার করে, যাতে করে প্রজারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের বুঝতে বাকি থাকে না যে প্রত্যেকবার রাজস্ব কেন বাড়ানো হয়, কেন তাদেরকে প্রচণ্ড অত্যাচার সহ্য করতে হয়। পরে নাকি সে সময় সেনা এবং সাধারণ মানুষ এক হয়ে রাজাকে পুড়িয়ে মারে এবং রানী ও সেনাপ্রধানকে
খুব ভয়াবহভাবে হত্যা করা হয়। তারপর সেখানে নাকি একটা বড় ধরনের মহামারী হয়েছিল, যাতে ওই রাজ্যের পুরোটাই বিলীন হয়ে যায়। ইন্টারেস্টিং ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি। বেশ মজা লাগছে, কিন্তু আমার গল্পটা পুরোটা জানতেই হবে। কেউ আখির কথার কোনো উত্তর দেয় না। আকাশ সালমানের দিকে তাকায়, আবিষ্কার করে সেও তার দিকেই তাকিয়ে আছে। দুজনে বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। আকাশের মনে পড়ে সে স্বপ্নে যে আগুনের একটা উত্তাপ, একটা প্রবল আঁচ সে অনুভব করেছিল, তা আসলে সালমানকেও জানানো হয়নি। ব্যাপারটা ভেবে আকাশ অত্যন্ত ভীত হয়ে পড়ে। আকাশ প্রায় নিশ্চিত হয়ে যায় স্বপ্নে সেই গল্পটি সে দেখেছিল, কিন্তু কোনোভাবে মিলাতে পারে না যে একটা লোক গাথা কি করে বান্দরবানে প্রচলিত। সে মনে করার চেষ্টা করে কখনো কি এরকম কোনো গল্প সে শুনেছে, কিন্তু তার মনে পড়ে না। আকাশের মনে হয় সে যেন রাজার চরিত্রে নিজেকেই দেখেছিল, আর সালমান ছিল সেনাপতি, সেই হিসেবে আঁখি ছিল রানী। ব্যাপারটা ভাবতে ভাবতে হঠাৎ সালমানের প্রতি আকাশের কেমন যেন একটা রাগ অনুভব হয়, যেন সালমান কোনো একভাবে তার সাথে প্রতারণা করছে। হঠাৎ এই চিন্তাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এসব কথা ভাবতে ভাবতে তার উড়মছট রাজবাড়ির প্রধান ফটকে পৌঁছে যায়। আকাশ চিন্তাটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করে, হয়তো ফেলেও। সিঁড়ি থেকে নেমে তারা রাজবাড়ির গেটে ঢোকে। অদ্ভুত ব্যাপার হলো, এত বড় রাজবাড়িতে এমনকি কোনো গার্ডও নেই, এবং রাজবাড়ির ফটকও খোলা, একটু ভেড়ানো ছিল, যা ঠেলে ওরা রাজবাড়িতে প্রবেশ করে। এই আকাশ, ক্যামেরাটা দে তো। ধর। আসছি আমি। কই যাস? এই কাছাকাছি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি আর কিছু ছবি তুলি। চল একসাথে যাই। আমি এখন যেভাবে ছুটে বেড়াবো, আমার সাথে কোপ আপ করা তোদের কম্য নয়। তার চেয়ে বরং তোরা ধীরে ধীরে হাঁট, গল্প কর, আশেপাশে দেখতে থাক। জায়গাটা কিন্তু বেশ বড় মনে হচ্ছে। ঘুরতে থাক, আর ফোন তো আছেই। কিন্তু ফোনে নেটওয়ার্কের অবস্থা তো খুব একটা ভালো না রে। আরে এত ভাবছিস কেন? কাছেই আছি। যদি ফোনে না পাস, একটা জোরে চিল্লানি দিবি, দেখবি আমি হাজির হয়ে গেছি। আচ্ছা যা যা, বেশি দূরে যাস না, কাছাকাছি থাকিস। আমাদের দিকেও নজর রাখিস, তুইও আমাদের নজরের মধ্যে থাকিস। আচ্ছা ঠিক আছে, তোরা এত টেনশন করিস না। আর ক্যামেরায় চার্জ রাখিস। এই জায়গায় নিজেদের কয়েকটা ছবি না থাকলে পরে আফসোস করে পাগল হয়ে যাব। আর হ্যাঁ, ভিডিও নিস না। ভিডিও নিলে কিন্তু একদম স্টোরেজ থাকবে না। অলরাইট। কুয়াশা। সালমান কিছুক্ষণের মধ্যেই দৃষ্টির সীমানার বাইরে চলে যায়। এদিকে আঁখের হঠাৎ করে লজ্জা লাগতে শুরু করে। এমন একটা জায়গায় এসে হঠাৎ করে সে আবিষ্কার করে আকাশকে বোধহয় সে ভালোবাসে। শুধু বোধহয় নয়, আকাশকে সে আসলেই ভালোবাসে, কিন্তু সেটা নিজের কাছে স্বীকার করতেও লজ্জা পায়। তো শুধু দুজন পাশাপাশি হাঁটা সত্ত্বেও একদমই চুপচাপ থাকে বেশ কিছুক্ষণ। শুধু পাতার শব্দ আর বাতাসের একটা শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ হয় না। সে নীরবতাও আঁখিকে আনন্দ দেয়, একই সাথে লজ্জাও। সেভাবে আকাশও বোধহয় একই কারণে চুপ করে রয়েছে, কিন্তু আকাশ ভাবে অন্য কথা। একদম শুরুতেই কেন সালমান আলাদা হয়ে চলে গেল, ব্যাপারটা আকাশের ভয়টাকে অনেকটাই বাড়িয়ে দেয়।
দুশ্চিন্তাটা গ্রাস করে আকাশকে। কিছুক্ষণ পর আকাশই কথা বলে ওঠে। সালমানকে এভাবে একা ছাড়া ঠিক হলো না মনে হচ্ছে। থাক, কিছু হবে না। তুই কিন্তু ভুলেও আলাদা হবি না, পুরো সময়টা আমার সাথে থাকবি। হুম। জায়গাটা খেয়াল করেছিস? এই ভর দুপুর বেলাতেও জায়গাটা কেমন ঠান্ডা, একটু রোদও পড়ছে না। আশেপাশে দেখ, সবকিছু কেমন নীরব। আবার সেদিক থেকে দেখলে মূল রাজবাড়িটা কিন্তু একদমই ঝকঝকে। হ্যাঁ, ধুলোর বেশ খানিকটা আস্তরণ আছে দেখা যাচ্ছে, কিন্তু তবু কিন্তু শাইন করা যায়নি। নিশ্চয়ই খুব ভালো মানের পাথর দিয়ে বানানো। জায়গাটার হিস্ট্রিক্যাল ভ্যালু যেমন আছে, আমার মনে হচ্ছে আর্কিওলজিক্যাল ভ্যালুও কম না। ইনফ্যাক্ট স্থাপনাগুলো দেখ, অন্যান্য বাড়িগুলো দেখ, জায়গাটার বেশ আর্কিটেকচারাল ভ্যালু কিন্তু থাকার কথা। এমন একটা জায়গা কি করে যে কারো অ্যান্টেনায় বাঁধলো না, সেটাই বুঝে উঠতে পারছি না। জায়গাটার হিস্ট্রিটা একটু ভালোভাবে জানা গেলে ভালো হতো। আমি মনে হয় এটুকু দিয়ে একটা ভালো গল্প তৈরি করে ফেলতে পারবো, একটা ইন্টারেস্টিং ডকুমেন্টেশন হবে। শুধু যদি রাজা রানী আর সেনাপতির নামটা পেতাম, তাহলে একদম ফার্স্ট ক্লাস একটা ডকুমেন্টারি তৈরি করা যেত। কি বলিস? ডকুমেন্টেশনের থেকে আমার মনে হচ্ছে একটা সিনেমা এখানে বানানো যেতে পারে। খুবই আর্টিস্টিক এবং ভার্সেটাইল এই জায়গাটা, সাথে গল্পটাও ভরপুর। সিনেমা বানালে কিরকম সিনেমা হবে বলতো? রোমান্টিক নাকি হরর নাকি থ্রিলার? আমার মনে হয় 3 জনরার মিশেলেই কিছু বানানো সম্ভব। তা অবশ্য আমি ডিসএগ্রি করব না। আচ্ছা, সিনেমায় নায়ক হিসেবে কাকে রাখা যায় বলতো? কেন, নায়িকার রোলটা কি তুই নিয়ে নিলি নাকি? যা তা, আমাকে কে নায়িকা করবে? আমার কি চেহারা আছে না অভিনয় জানি? অভিনয় তো দেখিনি, চেহারা কিন্তু খুব একটা খারাপ নয়। অভিনয় কখনোই দেখিসনি, সেটা নিশ্চিত হচ্ছিস কি করে? আমার সাথে অভিনয় করেছিস নাকি কখনো? মানব মন খুবই গোলমেলে। কখন কোন ধরনের অনুভূতি অনুভব করবে তা বলা খুবই মুশকিল। তবে একটা বয়সে সব রকমের অনুভূতি যেন একটা মায়া, একটা মোহে চাপা পড়তে পারে। কৈশোর বা যৌবনে মানুষ অন্য যত কিছুই ভাবুক না কেন, যখনই তার একজন ভালো সঙ্গী পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, তখনই সে সেটাকে নিয়েই ভাবতে থাকবে, ভেবে এক অদ্ভুত অভূতপূর্ণ আনন্দ পাবে। সেদিন আকাশের আঁখি কেউই কাউকে ভালোবাসা নিবেদন করেনি, তবে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া ঠিকই হয়েছিল, সেটা বোধহয় বলা যেতেই পারে। তবে বেশ অনেকটা সময় ঘুরতে ঘুরতে তাদের মধ্যে জড়তা বেশ খানিকটা কমে গিয়েছিল। তাই বোধহয় না জেনেই দুজন দুজনের হাতে হাত রেখে হাঁটতে শুরু করে। আর ব্যাপারটা দূর থেকে শুধু একজনই লক্ষ্য করেছিল, আর সেটা সালমান। এই, তোদের খিদে পায়নি? আমার এখনো পাইনি। আমার পেয়েছে, ভালো খিদে পেয়েছে মনে হচ্ছে। এই না 12টার দিকে খেলি। হ্যাঁ খেয়েছি, কিন্তু এখন তো প্রায় 4টা বেজে গেল, খিদে তো পাবেই। তোরা খেতে এসেছিস না ঘুরতে এসেছিস? এখন কিন্তু খেতে গেলে আর ফেরা হবে না। তার থেকে আর কিছুক্ষণ ঘুরে বাকি জায়গাটুকু দেখে তারপর একবারে খেয়ে নেব। একটু সহ্য কর। সেটা করাই যেতে পারে, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে তো, এখানে আর থাকা কি ঠিক হবে? হবে হবে। মূল বাড়িটার পেছনে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, ওটা ঘুরে তারপর একেবারে বের হব। পেছনেটা তো দেখলাম বেশ জংলা জায়গা, এখন দেখার মতো কি আছে? আরে হ্যাঁ চল, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। কি জায়গা বলতো? ছবি তুলেছিস? ছবি দেখা লাগবে না, জায়গাটাই চল দেখ, ভালো না লাগলে তারপর বলিস। আচ্ছা চল দেখে আসি তাড়াতাড়ি করে। চল। কেমন যেন অস্বাভাবিক লাগে আকাশে। কেন যেন তার মনে হয়
রাজবাড়ির পেছনে না যাওয়াটাই ভালো। কিন্তু তবু নিজের মধ্যে কেমন যেন অনুশোচনা বোধ কাজ করে। সালমানের পছন্দের মেয়ের সাথে আজ বোধহয় তার প্রেম হয়ে গেছে। এই নিয়ে সে একদিকে যেমন আনন্দে আছে, কিছুটা লজ্জা অনুশোচনাও সে অনুভব করছে। তাই সালমানের অকস্মাৎ অস্বাভাবিক গোয়ার্তুমি সে মেনে নেয়। রাজবাড়ির পেছনের জায়গাটি একটা ছোট মাছের মতো, কিন্তু পুরো এলাকায় যেমন ঘাসের সমাহার বা প্রচুর গাছের যে উপস্থিতি দেখা যায়, তা এই জায়গাটাতেই পুরোপুরি অনুপস্থিত। জায়গাটা দেখে বোঝা যায় এখানে হয়তো সেনারা তাদের রণকৌশলের চর্চা করত। অল্প একটু জায়গা দেখে মনে হচ্ছে সেখানে খুব সম্ভবত অপরাধীদের শাস্তি কার্যকর করা হতো। বাঁশের কাঠামো তৈরি 3টি জিনিস ভেঙে পড়ে রয়েছে। অনেকগুলো স্তম্ভ দেখে মনে হচ্ছে পাথরের, যার বেশিরভাগ অংশ যেমন কালচে হয়ে রয়েছে, কিন্তু বোঝা যায় সেখানে রক্তের উপস্থিতি বিদ্যমান। জায়গাটি দেখে সাথে সাথে আকাশের পুরো দুনিয়া যেন ভেঙে পড়ে। জায়গাটিকে আগে এসে দেখেছে তার স্বপ্নে, সেই স্বপ্নে যেখানে সে নিজে তো পুড়ে যাচ্ছে, আবার সেই স্বপ্নেই যেখানে আঁখিকে চোখে এবং গলায় বারবার আঘাত করে মেরে ফেলা হয়েছে, যেখানে অভাবনীয় রকম ভাবে টর্চার করা হয়েছিল সালমানকে। পার্থক্য হলো আকাশের স্বপ্নে দেখা জায়গাটি এরকম ধ্বংসাবশেষ ছিল না। কেমন যেন একটা ঘোর অনুভব বোধ করে আকাশ। সালমানের দিকে তাকাতে সে খেয়াল করে সালমানের চোখ ধকধক করে জ্বলছে। হঠাৎ আকাশ প্রচন্ড ক্রোধ অনুভব করে, একই সাথে উত্তাপ, যেন কেউ তাকে জ্বালিয়ে দিচ্ছে। সালমান হঠাৎ করেই আক্রমণ করে বসে আকাশকে। আবারও আবারও তুই আমার রানীর সাথে? ছি ছি! কি বলছিস এসব? রানী মানে? কি বলছি জানিস না? তোকে আমি শুধু বন্ধু নয়, ভাইয়ের মতো দেখেছিলাম। তোকে আমি সেনাপতি করেছিলাম, আর তুই বিশ্বাসঘাতক। আকাশ, কি হয়েছে তোর? মারছিস কেন আমাকে? আকাশ, কি হয়েছে? এমন করছিস কেন? এই সালমান, থামা ওকে। আকাশ থাম বলছি, এখান থেকে বের হতে হবে। বের হবো মানে? কি ভেবেছিস তুই পার পেয়ে যাবি? আগের বার কিভাবে মরেছিলি মনে নেই? একইভাবে মরবি তুই, আরো বেশি কষ্ট পেয়ে মরবি। প্রায় 15 দিন পর প্রথমবার আঁখি সালমানের দেখা হয়। ভালো আছিস? আছি একরকম। মাথার ক্ষত শুকিয়েছে? হ্যাঁ, ক্ষত শুকিয়েছে। ওভাবে ঢেকে রেখেছিস কেন তাহলে ওনা দিয়ে? ক্ষত শুকিয়েছে, কিন্তু দাগটা বোধহয় থেকেই যাবে। মাসখানেক পর সালমান তার মানিব্যাগে একটা মেমোরি কার্ড আবিষ্কার করে। মনে পড়ে চার্জ শেষ হওয়ার পর ক্যামেরা থেকে কার্ডটা খুলে রেখেছিল। ছবিগুলো দেখার আর সাহস হয় না তার। একটা ম্যাচের কাঠের আগুনে জ্বালিয়ে ফেলে প্লাস্টিকের কার্ডটি। যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে চোখে বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না চঞ্চল, কেঁপে ওঠে অন্তর। গোপনীয় অপরাধ, কালো জাদু মন্তর, ভালোর মুখোশে খুনি ঘুরছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা।